আমি লাবিবা। আমি আমার স্বামীকে প্রচন্ড ভালোবাসি, আর সেও আমাকে প্রচন্ড ভালোবাসতো। কিন্তু এখন আর বাসে না। বিয়ের 6 বছর কেটে যাওয়ার পরেও যখন আমি তাকে সন্তানের মুখ দেখাতে পারছিলাম না, তখন আমার স্বামী শাশুড়ির কথা মতো ঠিক করলো সে দ্বিতীয় বিয়ে করবে। এমনিতে 6 বছর আমি অনেক অপমান অপদস্থ হয়েছি শুধুমাত্র একটা বাচ্চার জন্য। সেই সাথে শাশুড়ি এবং বড় জায়ের চর থাপ্পড় তো আছে। কোনো কাজে খুঁত পেলেই আমার গায়ে হাত তুলতো। প্রথম দিকে কাঁদতে কাঁদতে স্বামীকে বললে সে একটু চিল্লাচিল্লি করতো সবার সাথে, কিন্তু আস্তে আস্তে সেও চুপ হয়ে গেল। আর আমার বাপের বাড়ির মানুষরা ছিলেন হতদরিদ্র, আমাকে অনেক কষ্টে বিয়ে দিয়েছে। আমার আরো ছোট দুটি বোন আছে, তাদেরকে কিভাবে বিয়ে দিবে সেই চিন্তা ভাবনায় বাবা মা মরে যাচ্ছে। তার উপর আমি যদি এখন তাদের ঘাড়ে গিয়ে বসি তাহলে তো তাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই আমিও মুখ বুঝে সবকিছুই মেনে নিলাম, তাদের অত্যাচার, স্বামীর অবহেলা, সবকিছু। আমাকে যখন আমার স্বামী প্রথম দেখতে গিয়েছিল তখনই আমি তাকে পছন্দ করি, সেও আমাকে অনেক পছন্দ করেছিল। বাসর রাতে সে আমাকে কথা দিয়েছিল সে কখনোই আমার গায়ে হাত তুলবে না এবং কখনোই আমাকে অবহেলা করবে না, সব সময় আমার পাশে থাকবে। কিন্তু দেখতে দেখতে এমন একটা সময় ঘনিয়ে এসেছে, আমার মতো আপদকে ঘাট থেকে নামাতে পারলেই সবাই বাঁচে। আমি কিছুই বলতাম না, সারাদিন গাধার মতো কাজ করতাম। বেলা শেষে দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকতাম। সারাদিন কাজ শেষ করে রাতে এসে যে স্বামীর সাথে দুটো কথা বলবো সেই সৌভাগ্য আমার নেই। এসে দেখি স্বামী ঘুমিয়ে গেছে, নয়তো ফোনে তার প্রেমিকার সাথে কথা বলছে। গত 2 মাস যাবত আমার স্বামীকে লুকিয়ে কার সাথে যেন কথা বলতে শুনছি। আমি যেই রুমে আসি অমনি ফোন কেটে দেয়। মাঝে মাঝে মধ্যরাতে ছাদে গিয়ে কথা বলে। একদিন আমার স্বামী গোসল করতে বাথরুমে যায়, তখনই প্রিয়া নামের একটা কল আসে। নামের পাশে একটা হার্ট ইমোজি ছিল। কলটা রিসিভ করে আমি কিছু বলি না, কিন্তু ওপাশ থেকে বলে, জান কালকে রাতে এত নোংরা কথা কেন বললে? সকালবেলা ফোন দাওনি কেন? এরপর হ্যালো হ্যালো করতে থাকে। আমি তাড়াতাড়ি ফোন কেটে দিই, কেননা বাথরুম থেকে আমার স্বামী বের হয়ে গেছে। ফোনের পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, এখানে কি করছো? তোমার কোনো কাজ নেই? যাও কাজে যাও। আমি সবই বুঝতে পারছিলাম, আমার থেকে মন ভরে গেছে। আমার স্বামীর এই প্রেমের কথা আমার শাশুড়ি জাল সবাই জানে, তাদেরকে আমিই বলেছি, কিন্তু তারা আমার স্বামীকে কিছুই জিজ্ঞেস করেনি। বরং আমার শাশুড়ি ব্যঙ্গ করে বলেছে, ভালোই করেছে আমার ছেলে, তুই একটা বাচ্চা দিতে পারবি না তো কি তোর আশায় বসে থাকবে? আমার আর কিছুই করার ছিল না, একটা বাচ্চার জন্য চেষ্টার তো কোনো কমতি রাখিনি, তবুও আল্লাহ দিচ্ছেন না। মাঝে মাঝে আমার স্বামীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ে আর চোখের কিনারায় পানি চলে আসে। আমি এখন কাঁদি না, কারণ এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকেই কাঁদতে কাঁদতে এই পর্যন্ত এসেছি। চোখের সব পানি শুকিয়ে গেছে। এখন কেউ আমাকে চড় থাপ্পড় মারলেও কান্না আসে না, বরং আমার হাসি পায়। আমি একটা জীবন্ত লাশের মতো। আমার শরীরটা আছে, কিন্তু শরীরের ভেতর কোনো মন নেই। আমার স্বামীর অবহেলায় কবেই যে মনটা মরে গেছে। আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমার জীবনটা খুব সুন্দর ছিল। কত হাসি খুশি ছিলাম আমি। স্কুলে গিয়ে সবার সাথে কথা বলে হাসাহাসি করতে করতে সময় কেটে যেত। কিন্তু যখন আমি ক্লাস 10-এ উঠলাম ঠিক তখনই আমার বিয়ের সময় ঘনিয়ে এলো। বাবা মায়ের কথা মতো একটা অচেনা ছেলেকে বিয়ে করে ফেললাম। ভেবেছিলাম আর 10টা মেয়ের মতো বিয়ের পর আমার জীবনটাও খুব সুন্দর হবে। আমিও আমার স্বামীর সাথে হেসে খেলে দিন পার করব। শ্বশুর শাশুড়ি থেকে বউ না, বরং মেয়ের মতো আদর পাবো। কিন্তু আমার ভাগ্যের কি পরিহাস, কেউ আমাকে 2 পয়সা দিয়েও দাম দেয় না। আমি মরে গেলেই হয়তো তারা সবাই বেঁচে যায়। এই ভাবতে ভাবতে হঠাৎ করে আমার হাত থেকে কাচের প্লেটটা পড়ে গেল। কাচের প্লেট পড়ে যাওয়ার শব্দে আমার শাশুড়ি মা দৌড়ে এলেন রান্নাঘরে। হারামজাদি, তুই মরতে পারিস না, একটা কাজও ঠিক মতো করতে পারিস না। ও লক্ষ্মী এনেছিলাম আমার ঘরে, একটা নাতিপুতির মুখ তো দেখতে পারলামই না, উল্টো আমার সংসারের সবকিছু ভেঙে ফেলছে। হাতে নেল পলিশ দিয়ে ছুটে এলো যা রান্নাঘরে। উফ মা, প্রত্যেক দিন এই অশান্তি আমার ভালো লাগে না। আপনি এই অপয়াটাকে বের করে দেন না কেন বাড়ি থেকে? কতবার করে বললাম ওকে বের করে দেন এই বাড়ি থেকে। আমার ছোট বোনকে এই বাড়ির বউ করে নিয়ে আসি, তখন দেখবেন বছর ঘুরতেই আপনি নাতিপুতির মুখ দেখতে পারবেন। আর এই অলক্ষীর থেকে তো কোনো কিছুই আশা করা যায় না, সারাদিন শুধু খাই আর কাজের বেলায় কিচ্ছুই পারে না। তখনই আমার জায়ের ছেলে কান্না করে উঠে, রত্না তুমি এই অপয়ার সাথে কথা বলো না, তোমার ছেলে কান্না করছে, তুমি গিয়ে বাবুকে দেখো, এর সাথে কথা বললে আমাদের চোপাই ব্যথা হবে। এরপর শাশুড়ি মা চলে গেলেন। আমি একটা দুটো করে কাচের ভাঙা প্লেটটা একসাথে করছি, এরপর ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করলাম। সন্ধ্যায় আমি ছাদে গেলাম সবার কাপড়গুলো ছাদ থেকে আনার জন্য। কাপড় তোলার সময় পেছন থেকে আমার শাশুড়ি মা বলল, একটু পরে বাসায় মেহমান আসবে, তুই ভুলেও সামনে যাবি না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আসবে মা? তখন আমার শাশুড়ি মা আমাকে বলল, তোর স্বামী যে মেয়েটার সাথে কথা বলে সেই মেয়ের পরিবার আসবে। এই কথা শোনার পর আমার আর কিছুই বলার ছিল না। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ঠিক আছে। এরপর ছাদে সবার কাপড়
তারপর সবাইকে বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে চলে আসি আর ঘরের গেট ভালো করে লাগিয়ে দেই। হঠাৎ করে কলিং বেলের শব্দ, মূলত আমার স্বামী গিয়ে তাদেরকে নিয়ে এসেছে। এই দিকটা তারা চেনে না। এরপর শুনতে পেলাম আমার স্বামী খুব জোরে জোরে হাসাহাসি করছে। সে বেশ খুশি। মেয়ের মা এসেছে, মেয়ের বড় ভাই এসেছে, আমার শাশুড়ি মাও কি সুন্দর হেসে হেসে কথা বলছে তাদের সাথে। এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা চলে গেল। আমি রুম থেকে বের হতাম না, কিন্তু প্রচন্ড ক্ষুধা পেয়েছে। সারা দিনেও কিছু খাইনি। রান্নাঘরে গেলাম, দেখলাম শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। দেখলাম সবার এঁটো খাবারগুলো একটা প্লেটে রাখছে। আমি রান্নাঘরে যাওয়া মাত্রই সেই এঁটো প্লেটটা আমাকে দিয়ে বলল, লাবিবা তুই এগুলো খেয়ে নে, টাকা দিয়ে কিনেছি, জিনিসগুলো কি ফেলে দিব? আমি তখন মুচকি হাসি দিয়ে এঁটো প্লেটটা নিয়ে রুমে চলে আসি। খুব তৃপ্তি করে খেতে লাগলাম। আজ অনেকদিন পর ভালো খাবার পেয়েছি। এমনিতে তো পচা ভাত আর একটা কাঁচামরিচ দিয়েই আমার পেট ভরে যেত। খাবার খেতে খেতে ভিডিও কলে কথা বলতে বলতে আমার স্বামী রুমে এলেন। আমি তখন খাবার খাচ্ছিলাম। আমার স্বামী ভিডিও কলে কথা বলতে বলতে এই রুমে এলেন এবং আমাকে হাত দিয়ে ইশারা করলেন এখান থেকে চলে যেতে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে বারান্দায় চলে যাই। আর আমার স্বামী সেই মেয়েটার সাথে কি যে রোমান্টিক কথা বলছে, তাদের কথাই শেষ হচ্ছে না। ওইদিকে বারান্দায় বসে খাবার খেতে খেতে হঠাৎ করে আমার কাশি শুরু হয়ে যায়। আর এত জোরে জোরে কাশি হচ্ছিল যে আমি নিজেকে আটকাতেই পারছিলাম না। এক পর্যায়ে ভিডিও কলের মেয়েটা বলে উঠলো, আমার ঘরে কি অন্য কেউ আছে? কারো যেন কাশির শব্দ শুনতে পাচ্ছি। তখন আমার স্বামী এটা ওটা মিথ্যে কথা বলতে থাকে, কিন্তু মেয়েটা কল কেটে দেয়। এরপর আমার স্বামী আমার কাছে এসে খাবারের স্টিলের প্লেটটা আমার মুখে ছুঁড়ে মারে এবং ঘর থেকে বের করে দেয়। বলে এই ঘরে যেন আমি জীবনেও না আসি। এই রুমে আসলে আমাকে জীবন্ত পুড়িয়ে মারবে। আমার কপালে এবং নাকে প্রচন্ড ব্যথা পেয়েছি। স্টিলের প্লেট দিয়ে মেরেছে। সেই প্লেটটা খুব ভারী, যে কেউই ব্যথা পাবে এটাই স্বাভাবিক। আস্তে আস্তে ঘরের সবার লাইট অফ করে দেওয়া হয়। রান্নাঘরের লাইট জ্বালিয়ে সারা রাত রান্নাঘরে বসে থাকি। রুমে যে যাব, স্বামীও গেট লাগিয়ে বসে আছে। অনেকক্ষণ পর আমার যা আসে রান্নাঘরে তার বাচ্চার জন্য দুধ গরম করতে, এবং এসে দেখে রান্নাঘরের লাইট জ্বালানো এবং আমি রান্নাঘরে বসে আছি। তখন আমার যা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলে আমি রাতের বেলা চুরি করে খাবার খাচ্ছি। চিৎকার চেঁচামেচিতে আমার শাশুড়ি মা এবং সবার ঘুম ভেঙে যায়। আমার শাশুড়ি মা দৌড়ে এলেন রান্নাঘরে এবং আমার চুলের মুঠি ধরে পিঠে কয়েকটা কিল মেরে বলে, হারামজাদি, সারাদিন এত খাস তাও তোর মন ভরে না, এখন রাতের বেলাও খেতে শুরু করেছিস। এরপর আরো অনেক খারাপ ভাষায় কথা বলতে থাকে, যেগুলো শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। তারপরেও আমি একটি বারের জন্য বলিনি যে তার ছেলে মেরে আমাকে বের করে দিয়েছে। বললেই বা কি হতো? এরপর আমার শাশুড়ি মা আমাকে রান্নাঘর থেকে বের করে দিল আর বলল, ভুলেও যদি রান্নাঘরে ঢুকিস তোর খবর আছে। কি আর করার, ড্রয়িং রুমে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর আমার স্বামী এলো আমার কাছে এবং আমার না চাওয়া সত্ত্বেও সে তার চাহিদা পূরণ করে আবারও চলে গেল। আমার জীবনটা হয়ে গিয়েছিল একদম বিষের মতো, পুরো জাহান্নাম। তারা ঠিক করেছে বিয়ের দিন আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে, কেননা নতুন বউ জানে না যে তার আগে একটা বউ আছে। আমিও ঠিক করেছিলাম বিয়ের দিনই আমি চলে যাব, কিন্তু কোথায় যাব সেটা জানি না। বাবা মায়ের কাছে তো কোনোভাবেই যেতে পারবো না, কারণ তারা আমাকে এই অবস্থায় দেখলেই মারা যাবে। ঘাড়ে চেপে বসার ভয়। সবাই আস্তে আস্তে আমার সাথে এত খারাপ ব্যবহার করতো যা একটা কুকুরের সাথেও মানুষ করে না। ঘনিয়ে এলো আমার স্বামীর দ্বিতীয় বিয়ের দিন। বিয়ের আগের দিন আমি আমার স্বামীকে ছাদে যেতে বললাম। তাকে আমি অনেক অনুরোধ করার পর সে রাজি হয়েছে। মাথার উপর চাঁদ, আমি আর আমার স্বামী ছাদে। তখন আমার স্বামী বিরক্ত হয়ে বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। আমি তখন আমার স্বামীর হাতটি শক্ত করে ধরে বললাম, আমি আপনাকে অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। আপনার জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি। কাল আপনি দ্বিতীয় বিয়ে করবেন, নতুন বউ নিয়ে আসবেন আর আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন। কথাগুলো বলার সময় আমার চোখের পানির ফোঁটাগুলো এক একটা তীরের মতো নিচে পড়ছিল। আমি এক দৃষ্টিতে আমার স্বামীর দিকে তাকিয়ে কথাগুলো বলছিলাম। আমি আমার স্বামীকে বললাম, আপনি ছিলেন আমার জীবনের প্রথম পুরুষ। আপনার সাথে বিয়ে হওয়ার পর অন্য কোনো পুরুষকে আমি আমার দু চোখে দেখিনি। আপনাকে এক আকাশ পরিমাণ ভালোবেসে গিয়েছি আর সারা জীবন ভালোবেসে যাব। আপনি আমাকে যতই অবহেলা অপদস্থ করেন না কেন, একটা বাচ্চার জন্য আপনি আমাকে এতটা দূরে ঠেলে দিয়েছিলেন, তাও কষ্ট পাইনি। কিন্তু আজ আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ আপনি আজকের পর থেকে অন্য কারো হয়ে যাবেন এবং আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। আমি আপনাকে আর দেখতেও পারবো না। জানি না আমার পরিণতি কি হবে। হয়তো রাস্তায় রাস্তায় ঘুরবো, নয়তো কোনো ট্রাকের নিচে পড়ে মারা যাব। হয়তো এই দুনিয়াতে আপনি আমার সাথে আর থাকতে পারবেন না,
কিন্তু মরার পর আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আপনাকে আমার সাথেই রাখেন। এই বলে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম, কিন্তু একটিবারও আমার স্বামী আমাকে জড়িয়ে ধরেনি, বরং সে বিরক্ত হয়েছে। পুরুষ মানুষ এমনই, দ্বিতীয় নারীর মোহ পেয়ে প্রথম নারীকে ভুলে যায়। আমার স্বামী তখন বিরক্তির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কালকে যখন আমি চলে যাব তখন সে আমাকে 2000 টাকা দিবে, সে টাকা দিয়ে আমি যেন নিজের একটা ব্যবস্থা করে নেই। আমি তখন হেসে বললাম, আমার একটা টাকাও লাগবে না। এরপর আমার স্বামী চলে গেল। তার হবু বধূ ফোন করেছে, আজ রাতে তারা কত শপথ করবে, যেমনটা আমার সাথে করেছিল। স্বামী চলে যাওয়ার পর আকাশে আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আল্লাহকে বললাম, আল্লাহ কেন এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন, কেন তার কাছে নিয়ে যাচ্ছেন না। এরপর রাত কেটে গেল। পরের দিন আমার স্বামীর বিয়ে। সকাল 8টায় আমার শাশুড়ি মা আমার কাছে এসে 2000 টাকা ধরিয়ে দিয়ে বলল, এটা তোকে রাফি দিয়েছে, নিজের একটা ব্যবস্থা করে নিস। এই বলে মেন গেট থেকে বের করে গেট লাগিয়ে দিল। আমি তখন গেট নক করলাম। আমার শাশুড়ি এলেন এবং দরজা খুললেন। কি হয়েছে, আবার গেট নক করছিস কেন? তোকে তো তোর সবকিছু দিয়ে দিয়েছি, তাহলে আবার কি যাচ্ছিস? শান্তি দিবি না নাকি? তোকে এ বাড়িতে রাখা যাবে না। আমি তখন সেই 2000 টাকা আমার শাশুড়ির হাতে দিয়ে বললাম, আমি ভিক্ষুক নই। এরপর সেই বাড়ি থেকে চলে আসি, আর একটি বারের জন্য পেছনে ঘুরে তাকাইনি। চলে এলাম বাবার বাড়িতে, কোথাও যাওয়ার উপায় নেই। মা আমাকে দেখে অবাক, কি হয়েছে, একা এসেছিস কেন, স্বামী কোথায়? আমি তখন মাকে বললাম সে আমাকে তালাক দিয়েছে। এই কথা শুনে মা আমাকে বলল, বের হয়ে যাই বাড়ি থেকে, আর কোনোদিনও আসবি না। এরপর আমি অনেক আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু কোনো না কোনো ভাবে বেঁচে গিয়েছি। বাকি স্টোরিটা আমি বলছি। আমার নাম সুমাইয়া, আমি লাবিবার বান্ধবী। এরপর ও আমার কাছে এসেছিল আর ওর সব ঘটনা আমাকেই খুলে বলেছিল। ওকে আমি আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু ও আমার কাছে থাকেনি। শেষবার বলেছিল ও ঢাকায় চলে যাবে, সেখানে কোনো একটা চাকরি করবে। আমার বাসায় 2 দিন ছিল। এরপর ও আমাকে কিছু না বলেই চলে গেল। ওকে আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ওর কাছে কোনো ফোনও নেই যে যোগাযোগ করব। ও কি আদৌ বেঁচে আছে কিনা সেটাও জানি না, কিন্তু আমার মনে হলো ওর স্টোরিটা সবার শোনা উচিত, তাই জানাতে আমি তোমাকে এটা লিখে পাঠালাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। সো কেমন লেগেছে স্টোরিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।